দোস্তেরা লখনৌয়ের সকাল আজ কিছু আলাদা ছিল। হালকাসি ধোয়া বাতাসে ভাসছিল, আর ঠান্ডার প্রথম দস্তক পুরো মহল্লাকে এক অজীব সি খামোশিতে জড়িয়ে নিয়েছিল। পুরানো মাকানের ছাদে কবুতরের ফড়ফড়াহটের মাঝে চৌক এলাকার গলিতে পুরানো চায়ের খুশবু আসছিল। সেই গলির এক পুরানো মাকানে আজ সকাল কিছু বেশি হলচল ছিল। ভিতর থেকে বর্তনের আওয়াজ, বক্সের খড়খড়াহট আর মেয়েদের ধীরে সুপ্তিহ ধ্বনি শোনা যাচ্ছিল। আজ মনোজ বিদেশ যাচ্ছিল দুবাই কামানোর জন্য, তার ছোট সে পরিবারের স্বপ্নগুলো পূরণ করার জন্য। আরতি চৌকে দাঁড়িয়েছিল, আঁচল দিয়ে বারবার পসিনা পোছাচ্ছিল। যদিও বাইরের হাওয়া ঠান্ডা ছিল, তার চেহারায় থাকান ছিল, কিন্তু ভিতর কোথাও আশা ছিল যে হয়তো এখন তাদের কিসমত বদলে যাবে। দেয়ালে টাঙানো ঘড়ি টিকটিক করে যেন প্রত্যেক পলককে ভারী করে দিচ্ছিল। ছোটসি চারপাইয়ে তার ছেলে সোনু বসেছিল স্কুল ড্রেসে, টিফিন বক্স হাতে নিয়ে, কিন্তু তার নজর বারবার দরজার দিকে যাচ্ছিল। তাকে জানা ছিল যে আজ তার পাপা যাচ্ছেন, কিন্তু এটা বুঝতে পারছিল না যে যাওয়া এত চুপচাপ কেন হয়। মনোজ লোহার বক্সের ঢাকনা বন্ধ করল। তার ভিতর দুজোড়া কাপড়, কিছু দাওয়াই আর এক পুরানো মোবাইল রাখা ছিল। তার চোখে ঝলকানো বেচানি সাফ দেখা যাচ্ছিল। সে জানত যে এ সফর শুধু হাওয়াই জাহাজের নয়, বরং জিন্দেগির সেই মোড়ের যেখান থেকে ফিরে আসতে বছর লাগতে পারে। সে আরতির দিকে দেখল। সে এখনও বর্তন ধুয়ে যাচ্ছিল, কিন্তু চোখে হালকা নমি ছিল, যা সে লুকানোর চেষ্টা করছিল। আরতি, এত কাম করে না বসো যা কিছুক্ষণ, মনোজ ধীরে বলল। কাম করে মন লাগে, সে উপর না দেখে জবাব দিল। তার স্বরে সেই সাবগি ছিল যা শুধু সেই মেয়েতে হয় যে জিন্দেগিতে প্রত্যেক দুঃখকে চুপচাপ সিনা টান করে ঝেলেছে। ঘরে সন্নাটা ছড়িয়ে পড়ল। কিছু রিশতেদার বাইরে বারান্দায় বসেছিল, যাদের কথা এখন মনোজের কানে সাফ আসতে শুরু করেছে। আরে বড় ভালো করছে মনোজ। কে থাকতে চায় এই গরিবিতে? এখন দেখো পয়সার বরসাত হবে। কিন্তু কেউ এটা দেখতে পারছিল না যে সেই পয়সার বরসাতের আগে জুদাইয়ের সুখা আসবে। মনোজ এক লম্বা শ্বাস নিল আর বাইরে বেরিয়ে এলো। বাইরে গলিতে রিকশাওয়ালার আওয়াজ, দুধওয়ালার হাঁক লাগানো, সবকিছু সামান্য ছিল, কিন্তু তার দিলে সবকিছু অসামান্য। তার কদম ভারী ছিল, যেন প্রত্যেক কদম তাকে তার ঘর থেকে দূর টেনে নিচ্ছে। আরতি আলমারি থেকে তার জন্য এক পুরানো কাপড় নিকালল, সেই সাদা শার্ট যা সে তাদের বিয়ের আগে দিয়েছিল। হালকা হলুদ হয়ে গেছে, কিন্তু মানুষ মুস্কুরিয়ে বলল, এটাই পরব, এতে তোমার খুশবু আছে। আরতির চোখ ডবডবিয়ে গেল। সে কাপড়টা তার হাতে দিল, তারপর ধীরে বলল, সেখানে গিয়ে খাওয়া, সময়ে খেয়ে নেওয়া, ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা, আর ফোন রোজ করে দিও। মনোজ তার চেহারার দিকে দেখল, সেই চেহারা যা বছর তার সাথে গরিবিতে খাওয়া ভাগ করেছে, যা প্রত্যেক মুশকিলে দেয়ালের মতো দাঁড়িয়েছিল। সেই চেহারায় আজ মজবুরির ছায়া ছিল। আরতি, সে বলল, শুধু 2 বছরের কথা, তারপর দেখো আমাদেরও দিন বদলে যাবে। তোমাকে নতুন ঘর দেব, সোনুকে ভালো স্কুলে ঢোকাবো, এখন আর না ঝেলতে হবে এই তঙ্গি। আরতি সের ঝুঁকিয়ে নিল। দিন বদলে যাকে চাহত আছে মনোজ, কিন্তু ভয় লাগে কোথাও তুমি নিজে না বদলে যাও। তার আওয়াজ ধীরে ছিল, কিন্তু তাতে এক সত্যতা ছিল যা সোজা মনোজের দিলে নেমে গেল। সে কিছু বলতে পারল না, শুধু সামনে বাড়ল আর তার সিরে হাত রাখল। সোনু দৌড়ে এলো আর তার পায়ে ধরে নিল। পাপা, জলদি আসো না। তুমি গেলে তো মাম্মি রোবে। মনোজ ছেলেকে কোলে তুলল, তার গাল চুমল আর বলল, তুই পড়াইতে মন লাগা, মাম্মির খেয়াল রাখা, বুঝলি? দরজায় ট্যাক্সি দাঁড়িয়েছিল। ড্রাইভার বলল, সাহেব দেরি হয়ে যাবে, এয়ারপোর্ট পর্যন্ত টাইম লাগবে। মনোজ সের হিলিয়ে দিল আর ঘরের শেষবার ওর দেখল। দেয়ালে টাঙানো ক্যালেন্ডার, কোণে রাখা ভাঙা সেলাই মেশিন, আর সেই ছোট সে চৌকি যেখানে আরতি রোজ পূজা করে, সব কিছু যেন তার চোখে বসে গেল। সে বাইরে বেরোল তো পড়োশের মেয়েরা দরজা থেকে ঝাঁকতে লাগল। কারোর চেহারায় ঈর্ষা, কারোর চেহারায় দুয়া। আরতি ধীরে ধীরে তার পিছনে এলো, তার কদমের আওয়াজ যেন থামতে লাগল। গলির মোড় পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আরতি থামল। মনোজ মুড়ে দেখল, সে এখনও সেখানে ছিল, আঁচল দিয়ে চোখ পোছাচ্ছে। আরতি, সে পুকারল। আরতি শুধু বলল, জলদি ফিরে আসো মনোজ, আমি প্রত্যেক দিন গণেশজি থেকে এটাই মাগব। ট্যাক্সি ধীরে ধীরে সামনে বাড়তে লাগল। জানালা থেকে মনোজ হাত বাইরে বার করে হাওয়ায় লহরিয়ে দিল। আরতির চেহারা ধুন্ধলা হয়ে যাচ্ছিল, কিন্তু তার চোখ এখনও সেখানে টিকে ছিল,
যেখান থেকে তার স্বপ্ন বেরিয়ে গেছে। রাস্তায় মনোজ খামোশ বসে রইল। ট্যাক্সির জানালা থেকে গাছ পার হয়ে যাচ্ছে, ভিড়, সড়কের শোর সব ফিকে লাগছিল। তার ভিতর শুধু আরতির সেই কথা গুনছে, কোথাও তুমি নিজে না বদলে যাও। সে হাওয়াই আড্ডায় পৌঁছল, তো ভিড়ে এক আজীব সি একেলাপন মেহসুস হল। চারদিকে স্যুটকেস নেওয়া লোক ছিল, কেউ ফোনে কথা বলছে, কেউ বিদা নিচ্ছে। কিন্তু মনোজের মন সেখানে আটকে ছিল, সেই ছোট সে ঘরে যেখানে আরতি এখন একা ছিল। উড়ানের ঘোষণা হল, আর সে তার বক্সকে বেল্টে রাখল। তার চোখের সামনে আরতির ছবি ছিল, সেই পুরানো শাড়ি, সেই সোনি চোখ, আর তার পিছনে দেয়ালে টাঙানো ভগবানের ফটো। হাওয়াই জাহাজ উড়ার আগে সে মোবাইল নিকালল আর এক ছোটসি মেসেজ লিখল, আরতি, আমি চলে গেলাম, জলদি ফিরব। তারপর ফোন সুইচ অফ করে দিল। আকাশে বিমান উড়ল, নিচে লখনউয়ে চমকানো লাইট ধীরে ধীরে ছোট হয়ে গেল। মনোজের চোখ নম ছিল। সে নিজে থেকে বলল, শুধু 2 বছরের কথা আরতি, তারপর সব ঠিক হবে। কিন্তু কাকে জানা ছিল যে এই 2 বছর 10 বছর হয়ে যাবে। ওদিকে আরতি যেই তার ট্যাক্সিকে গলি থেকে গায়েব হয়ে যাওয়া দেখল, তার কদম লড়খড়িয়ে গেল। সে দেয়াল ধরে নিল। ভিতর থেকে সীমা তার পড়শি দৌড়ে এলো। ভাবি, সামলাও, রোনা, সব ঠিক হবে। আরতি আসু পোছালো আর বলল, আমাকে ভয় নেই সীমা, শুধু মনোজ ছাড়া এ ঘর এখন খালি লাগবে। সে আঙনে রাখা দীপকে তেল ঢালল আর দিয়া জ্বালাল। সামনে ভগবান গণেশের মূর্তি ছিল। সে হাত জোড়ে বলল, ভগবান, আমার মনোজকে সকুশল রাখো, তাকে তার মেহনতের ফল দাও, আমি এখানে সব সামলাব। রাত ধীরে ধীরে নামল। বাইরে কুকুরের ভোকানোর আওয়াজ, ভিতর দিয়ে লো কাঁপছে। সোনু ঘুমিয়ে গেছে, তার ছোট সিহাতেলি এখনও তার পাপার ফটোই ছিল। আরতি জানালার কাছে বসল, আকাশের দিকে দেখতে রইল। তাকে লাগছিল যে জাহাজের সেই লাইট যা দূর টিমটিম করছে, সেটাই মনোজ, যে তাকে আলবিদা বলছে। তার চোখ থেকে আসু বয়ে নেমে গেল। সে নিজে থেকে বলল, তুমি জলদি ফিরে আসো মনোজ, আমি তোমার ছাড়া অধরি। ধীরে ধীরে রাত কেটে গেল, দিয়ের লো বুঝে গেল। কিন্তু আরতির চোখে আশার রোশনি এখনও ছিল। তাকে জানা ছিল না যে এখন আসা বছর তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে যাবে। যে সেই মেয়ে যা আজ তার পতির বিদায়ে রোছে, সেই একদিন এ শহরের গলিতে তার মেহনত দিয়ে লোকের সির ঝুকানোতে মজবুর করে দেবে। কিন্তু আজকের রাত শুধু রুকসাতের ছিল, বিদায়ের, বাদের আর সেই প্রেমের যা ওয়াক্তের ধুলোয় ডুবে গেলেও খতম হবে না। মানুষের যাওয়ার পর সেই ঘর যেন তার ধড়কন হারিয়ে ফেলেছে। যে আঙ্গানে প্রত্যেক সকালে তার হাসি গুঞ্জত, এখন সেখানে শুধু দিয়ের লো ঝিলমিলাত। আরতি সকালে জলদি উঠত, চুলহায় আগুন জ্বালিয়ে চা চড়াত, আর জানালা থেকে বাইরে ঝাঁকত, যেন কোনো আশা এখনো বাকি আছে। হয়তো আজ কোনো খবর আসবে, হয়তো আজ ডাকিয়া দরজায় থামবে। কিন্তু প্রত্যেক দিন কেটে যেত, আর প্রত্যেক দিনের সকাল গতদিন থেকে বেশি খালি হয়ে যেত। প্রথম মাসে মনোজ ফোন করেছে, খুব উৎসাহে বলল যে কাম মিলে গেছে, কামরা ছোট কিন্তু সব ঠিক চলছে, আর পরের হপ্তায় পয়সা পাঠিয়ে দেবে। আরতির চোখ খুশিতে ভরে এসেছে। সে পুরো মহল্লায় বলল যে তার মনোজ ফোন করেছে, সে খুব ভালো, খুব মেহনত করছে। সবাই তারিফ করল, ওয়াহ, তোমার কিসমত খুলবে। আরতি সেই রাতে ছেলের সিরে হাত ফেরাতে বলল, দেখ সোনু, তোর পাপা খুব মেহনত করছে, তুমিও খুব পড়াই কর। সোনু মুস্কুরিয়ে বলল, মাম্মি, যখন পাপা ফিরবে তো আমি তাদের বলে দেব যে আমি পুরো ক্লাসে ফার্স্ট করেছি। আরতি বলল, হ্যাঁ বেটা, ততক্ষণ তুই বড় হয়ে যাবি, আর আমরা সব মিলে নতুন ঘর নেব। কিন্তু সেই পরের হপ্তা কখনো এলো না। হপ্তা মাসে আর মাস বছরে বদলে গেল। এখন মনোজের ফোন কম আসতে লাগল। প্রথমে প্রত্যেক হপ্তায় আসত, তারপর মাসে একবার, তারপর 3 মাসের ফাসলা হয়ে গেল। আরতি প্রত্যেকবার বলতো, মনোজ কবে আসছো, আর জবাবে সেই কথা শুনত, শুধু কিছু আর ইন্তজার কর। আরতি এখানে কাম কিছু বাড়িয়ে গেছে। তার আওয়াজ এখন প্রথমের মতো গরম লাগতো না। মাঝে মাঝে কল কেটে যেত, আর কয়েকবার সে নম্বর বন্ধ আসত। আরতি প্রত্যেকবার নিজেকে বোঝাতো, হয়তো নেটওয়ার্ক হবে। ধীরে ধীরে পড়োশি কথা বলতে লাগল। কেউ বলতো, আরে জানা নেই সত্যি সেখানে কাম করছে কিনা। কেউ বলতো, কোথাও দুসরি শাদি তো করেনি সে। আরতির কানে এ শব্দ জহর হয়ে নামত, কিন্তু সে জবাব দিত না। সে জানত যে যখন মন সত্য হয় তো অন্যদের কথা শুধু হাওয়া হয়। সে শুধু ভগবানের সামনে দিয়া জ্বালাত, আর ধীরে বলতো, আমার মনও যেমন নয়। বছর 2 কেটে গেল, এখন পয়সা আসা বন্ধ হয়ে গেছে। আরতি সেলাই মেশিন আবার নিকালল। পুরানো কাপড় থেকে নতুন কাপড় বানিয়ে মহল্লার মেয়েদের জন্য কাম করতে লাগল। কিছু লোক কাপড় শিলাত,
কিন্তু পয়সা দেওয়ায় কঞ্জুসি করত। তবুও সে মুস্কুরাত, ভগবান বড়, সব ঠিক করে দেবে। কিন্তু জিন্দগি এত আসান নয়। কখনো সেলাই মেশিন খারাপ হয়ে যেত, কখনো কাপড় ফেটে যেত, কখনো স্কুলের ফিসের তারিখ কাছে আসত, আর জেব খালি হতো। এক সন্ধ্যায় যখন স্কুল থেকে ফিসের চিঠি এলো, আরতি নিজেকে আয়নায় দেখল। মাথায় সিলবোর্ড বাড়িয়ে গেছে, চুলে সাদা ঝাঁকতে লাগল, কিন্তু চোখের সেই দৃঢ়তা ছিল, সেই যা মানুষের যাওয়ার দিন ছিল। সে তার গলার পাতলাশি চাঁদির চেন উতারল, যা শাদিতে মানুষ দিয়েছে, আর মহল্লার সোনারঙ্কে দিয়ে এলো। বদলে যে পয়সা মিলল তাতে সোনুর ফিস ভরল, আর কিছু রাশন কিনল। রাতে যখন সোনু জিজ্ঞাসা করল, মাম্মি, আজ খানায় তু কম কেন বানিয়েছ? আরতি মুস্কুরিয়ে বলল, আজ আমার ব্রত আছে বেটা, তু খেয়ে নে। বাচ্চা খেয়ে ঘুমিয়ে গেল, কিন্তু আরতি রাতভর শুধু জল পিল। সে তাকিয়ে আর নিজে মনোজের ফটো রাখল, আর চুপচাপ আশু পোছাতে রইল। তৃতীয় বছর শুরু হলো তো এখনও মনোজের কোনো ক্ষত আসেনি। কখনো কখনো তাকে তার নিজের মনে সন্দেহ হতো, কি সত্যি সে আমাকে ভুলে গেছে? কিন্তু পরেরই পলে সে নিজেকে ডাঁটত না। মানুষ এমন করতে পারে না, হয়তো কোনো পারেশানি হবে। কখনো কখনো রাতে এসে ছাদে চলে যেত, আকাশের দিকে দেখত আর বলতো, মানজ, শুনতে পাচ্ছ না? এখানে সব ঠিক নয়, কিন্তু আমি সামলাব। তারপর সেই খামোশ আকাশ তার কথাগুলো নিগলত। সময় কেটে যেত। সোনু এখন সপ্তম ক্লাসে পৌঁছেছে। তাকে এখন বুঝতে আসতে লাগলো যে ঘরে কিছু ঠিক চলছে না। সে কয়েকবার মায়ের কাছে জিজ্ঞাসা করত, মাম্মি, পাপা কবে আসবে? আরতি জবাব দিত, শুধু জলদি। তারা বলেছে, কিন্তু এখন তার শব্দে জাকিন থেকে বেশি ইন্তেজার ছিল। একদিন যখন মাহাল্লায় ডাকিয়া এলো আর সবার ঘরে খাত বাড়ছে, আরতি দরজা পর্যন্ত দৌড়ে গেল, দিল ধাড়াকছে। ডাকিয়া বলল, তোমার জন্য কিছু আসেনি বঞ্জি। সেই পল তার জন্য এমন ছিল যেন আকাশ পড়ে গেছে। তার পা সেখানে জমে গেল। সে ধীরে বলল, ধন্যবাদ, আর ভিতরে চলে গেল। তারপর সেই দিন সে খুব দেরি পর্যন্ত চুপ রইল। রাতে যখন সে ভগবানের সামনে দীপক রাখল, তো প্রথমবার তার ঠোঁটে এক সওয়াল এলো, কেন সে ফুটে না রল, শুধু ভিতর ভিতর ভেঙে গেল। আর এটাই সেই রাত ছিল যখন তার ভিতর কিছু বদলে গেল। এখন সে শুধু কারো ফিরে আসার ইন্তেজার করবে না, এখন সে নিজে তার জীবনের জিম্মেদারি তুলবে। পরের সকালে সে ঠিক করল যে এখন সে কারো উপর নির্ভর করবে না। মাহাল্লার কিছু মেয়েদের সাথে সে কাম শুরু করল, কাপড় সেলা, বাচ্চাদের টিউশন দেওয়া, আর কখনো কখনো লোকের ঘরে গিয়ে সাফাইতে সাহায্য করা। তার দিন এখন সূর্য ওঠার আগে শুরু হতো, আর রাত দেরি পর্যন্ত চলত। কখনো কখনো ভুখে মারে চোখ বন্ধ হয়ে যেত, কিন্তু সে তবু কাম করতে থাকত। এক সন্ধ্যায় যখন সে বাজার থেকে ফিরছিল, সে দেখল কিছু আদমি হাসতে হাসতে বলছে, আরে, সে মনোজের বিবি না, এখনও তার ইন্তেজার করছে, এখন তো ছেড়ে দিয়েছে। আরতির কদম এক পলকে থামল, কিন্তু তারপর সে সির উঠালো আর সোজা চলে গেল। তার চোখে এখন আঁসু নয়, আগুন ছিল। সে ঠান করে নিয়েছে যে সে এখন অন্যদের রহমের মহতাজ হবে না। ধীরে ধীরে তার নাম পুরো মাহাল্লায় ছড়িয়ে গেল। আরতি দিদি খুব মেহনতি, খুব ইমানদার। লোক এখন তার মজা কোড়াত না, বরং সম্মান দিয়ে দেখত। কিন্তু ভিতর তার দিল এখনো প্রত্যেক রাতে সেই পুরানো সওয়াল জিজ্ঞাসা করত, মনোজ, কোথায় তুমি? কখনো কখনো সে রেডিও শুনত, যেখান থেকে বিদেশের খবর আসত। যখনই দুবাইয়ের নাম আসত, তার দিল ধক করে থেমে যেত। সে ভাবত, কি মনোজও এটাই শুনছে? কিন্তু জবাব কখনো মিলত না। বছর 5টা শুরু হয়েছে। সোনু এখন কিশোর হয়ে গেছে, আর তার মায়ের থকান বুঝতে লাগল। একদিন সে বলল, মাম্মি, আমিও কাম করব। আরতি তার মুখ ধরে বলল, না বেটা, তুই শুধু পড়াই কর। তোর পাপা চাইতো যে তুই অফিসার হয়ে যা, তুই সেটাই করবি। সোনু ধীরে বলল, কিন্তু যদি সে ফিরে না তো? আরতির চোখ ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলাল। তুই শুধু পড়, সে ফিরবে, জরুর ফিরবে। দিন কেটে যেত, বছর গুজরতে গেল। আর একদিন যখন আরতি তার কামরার আলমারি সাফ করছিল, তাকে পুরানো বক্সে মনোজের কিছু পুরানো চিঠি মিলল। সেই শুরুর দিনের, যখন সে প্রত্যেক হপ্তায় লিখত। সে এক খত খুলল, তাতে লেখা ছিল, আরতি, এখানে খুব গরমি, কিন্তু যখন তোর স্মৃতি আসে তো ঠান্ডাক সিমেলে। টু আর সোনু আমার সব কিছু, শুধু কিছু আক্তার। আরতি সেই খত সিনে লাগাল, তার চোখ থেকে আঁসু টপকতে গেল, আর পুরানো কাগজ ভিজিয়ে দিল। সে ধীমে সরে বলল, খত তো মিলে গেল মনোজ, কিন্তু এখন তো নিজে না মিলল। এখন পর্যন্ত তার দিলে যে ইন্তেজার ছিল, সে আদত হয়ে গেছে। প্রত্যেক রাতে সে তার ছোট সে কামরায় দিয়া জ্বালাত, ফটোর সামনে বসত, আর বলতো, আমি এখনও তোর ইন্তেজার করছি, কিন্তু এখন শুধু তোর ফিরে আসার জন্য নয়, তার বাদের জন্য। সেই বাদ যা সে নিজে থেকে করেছে,
যে চাহে ওয়াক্তা কত কঠিন কেন না হোক সে ঝুঁকবে না। তার চোখের নিচে কালো ঘেরা গভীর হয়ে যাচ্ছিল, কিন্তু তার চেহারায় এক আলাদা চমক ছিল, আত্মনির্ভরতার, সাহসের। এখন সেই মেয়ে নয় যে কোনো খাতির ইন্তেজার করত। এখন সে সেই মেয়ে যে নিজের জিন্দেগিতে প্রত্যেক পান্নায় তার গল্প লিখতে লাগল। সেই লখনউয়ের গলিতে যেখানে কখনো তার হাসি দবে যেত, এখন লোক তাকে সম্মান দিয়ে দেখত। কিন্তু ভিতর সে এখনও একই খ্বাব দেখত যে একদিন সে দরজায় দস্তক শুনবে আর মনোজের আওয়াজ আসবে, আরতি, আমি ফিরে এসেছি। কিন্তু সেই দিন এখনও খুব দূর ছিল, আর ততক্ষণ আরতি তার আঁশুগুলো সিনে দাবিয়ে মুস্কান উড়িয়ে জিন্দেগিকে সামনে বাড়াত। সে জানত না যে পরের মোড় তার গল্পের সবচেয়ে কঠিন অধ্যায় হয়ে যাবে, যেখানে তাকে তার ইজ্জত আর তার ছেলে দুটোর জন্য দুনিয়া থেকে লড়তে হবে। লখনউয়ের গরমির সেই মৌসুম ছিল যখন হাওয়ায় ধুল উড়ত আর ধূপ যেন আগুন বর্ষাত। গলিতে গাছের ছায়া পিঘলতেসি লাগত। আরতি এখন প্রথমের মতো নয়, তার চেহারায় সময়ের লকির গভীর হয়ে গেছে, কিন্তু তাতে এক এমন কঠোরতা এসেছে যা ভিতরের টুটন লুকিয়ে নেয়। তার ছেলে সোনু এখন হাই স্কুলে কদম রেখেছে, আর খরচ প্রথম থেকে কোথাও বেশি বাড়িয়ে গেছে। প্রথম যে কাম সিলাই থেকে চলত, এখন সেটাও কম পড়ছে। গত কয়েক মাস থেকে কিরায়ের মাকান মালিক বারবার দরজায় এসে ধমকাতে লাগল, আরতিজি, এখন খুব হয়ে গেছে, 4 মাসের কিরায়া বকায়া আছে, যদি না দিলে তো ঘর খালি করো। আরতি প্রত্যেকবার ফোল্ডেড হাতে বলতো, শুধু কিছু ওয়াক্ত আর দাও চাচা, কাম মিলবে, সব চুকিয়ে দেব। কিন্তু এবার আওয়াজে মাফি নয়, ধমকি ছিল। এখন ওয়াক্ত খাতাম হয়ে গেছে, কাল পর্যন্ত না দিলে তো সামান বাইরে ফেলে দেব। রাতে যখন সব ঘুমিয়ে গেল, তো আরতি ছাদে এলো। আকাশ কালো ছিল, আর হাওয়ায় মাটির গন্ধ ছিল। সে দূর কোথাও থেকে আসা ট্রেনের আওয়াজ শুনল, আর মনোজকে স্মরণ করল। যদি তুমি থাকতে তো হয়তো এমন হতো না, সে ধীরে বলল। চোখ থেকে আঁশু বহল, কিন্তু এখন সেই আঁশু কমজোরি নয়, সে এক চুপ্পির অংশ ছিল যা খুব কিছু বলছিল। সকাল হল, তো মাকান মালিক সত্যি এলো। তার পিছনে 2 আদমি ছিল, যারা আরতির ঘরের দরজা খুলল আর সামান বাইরে নিকালতে লাগল। আরতির পুরানো সেলাই মেশিন, কিছু বর্তন, এক ভাঙা কলসি আর ভগবানের মূর্তি সব বাইরে ফেলে দিল। মহল্লার মেয়েরা দরজা থেকে ঝাঁকছে, কিছুর দয়া আসছে, কিছুর চেহারায় তিরস্কার ছিল। আরতি কিছু বলল না, শুধু জমিনে পড়া দীপক তুলল আর ধীরে তার আঁচল দিয়ে ঝাড়ল। তার ছেলে সোনুর চেহারায় ভয় ছিল। মাম্মি, এখন আমরা কোথায় যাব? সে কাপা আওয়াজে জিজ্ঞাসা করল। আরতি তাকে সিনে লাগালো আর বলল, যেখানে মেহনত আছে সেখানে ঘর আছে বেটা। সীমা তার পড়শি দৌড়ে এলো আর বলল, ভাবি, আমার ঘরে চলো, কিছুদিন থাকো। আরতি তার হাত ধরে নিল আর বলল, শুধু কিছুদিনের সাহারা চাই, তারপর আমি নিজে দাঁড়িয়ে যাব। সীমার ঘরের এক ছোট কামরা তাকে মিলে গেল। সেখানে জায়গা কম ছিল, কিন্তু দেয়ালে সুকুন ছিল। আরতি প্রত্যেক দরজায় দস্তাক দিল। কেউ বলল, নোকরানি রেখেছি, কেউ বলল কাম নেই, কেউ শুধু দরজা বন্ধ করে দিল। দুপুরের ধূপে তার চপ্পল পিঘেলে যেত, কিন্তু সে চলতে রইল। যখন সন্ধ্যা হল, তো সে থকে সড়ক কিনারে বসল। সামনে অটো স্ট্যান্ড ছিল। ডজন অটোওয়ালা লাইনে দাঁড়িয়ে সিগারেট পিচ্ছে, হাসি জাগ করছে। সে তাদের দেখতে রইল। এক পলে তাকে লাগল যে এ ভিড়ে কেউ তাকে দেখছে না, কেউ তাকে চেনে না। সেই ওয়াক্তে তার কাছে এক অধের ওমরের আদমি এলো। চেহারায় ঝুর্রি, মাথায় পসিনা আর গলে গমছা। শুক্লাজি, যে অটো ইউনিয়নের অধ্যক্ষ ছিল। তারা জিজ্ঞাসা করল, বঞ্জি, কিছু তালাশ নেই কি? আরতি ভিড়ে বলল, কাম চাই। তারা কিছু ভাবল আর বলল, আমাদের এখানে ড্রাইভার চাই, কিন্তু এ কাম মেয়েদের বশের নয়। আরতি নজর তুলল আর বলল, কে বলে যে মেয়ে কিছু করতে পারে না? শুক্লাজি এক পলে চুপ রইল, তারপর বলল, ঠিক আছে, যদি হিম্মত আছে তো কাল সকালে আসো। এক পুরানো অটো আছে, চালানো শিখে নাও। আরতির ঠোঁট কাঁপল, চোখে চমক এলো, আমি শিখে নেব। সেই রাতে সে ঘুমাতে পারল না। বারবার ভাবতে রইল যে কি সে করতে পারবে। মহল্লাওয়ালা কি বলবে? মেয়ে হয়ে অটো চালানো, লোক হাসবে, টানে দেবে। কিন্তু তারপর সে তার ছেলের চেহারার দিকে দেখল, যে ঘুমে তার বইসিনে লাগিয়ে ঘুমিয়ে আছে। সেই পলে তাকে লাগল যে যদি তাকে কারো সাথে লড়তে হয় তো দুনিয়া থেকে নয়, তার হালাত থেকে।
পরের দিন সে সকাল 5 বাজে উঠল, চুলহায় চা রাখল, ছেলের জন্য পরাঠা বানালো আর তারপর শাড়ি কষিয়ে বাঁধল। সড়কে বেরোলো তো ঠান্ডা হাওয়ায় তার হাতেলি পশিচ্ছে। অটো স্ট্যান্ডে পৌঁছল তো সবার নজর তাতে টিকে গেল। আরে, এ কি অটো চালাবে? কেউ মজা কুড়ালো, কেউ বলল শুক্লাজি পাগল হয়ে গেছে কি। কিন্তু আরতি কারো দিকে দেখল না। শুক্লাজি এক পুরানো হরা অটো দেখালো। নম্বর অর্ধেক মিটে গেছে। তারা বলল, চালানো শিখলে তো এটাই তোর সাথী হবে। আরতি স্টিয়ারিংয়ে হাত রাখল, হাত কাঁপছে। শুক্লাজি বলল, ভয় কর না, যখন আদমি হিম্মত করে তো ভগবানও সাথ দেয়। আরতি সির হিলাল আর ধীরে ইঞ্জিন স্টার্ট করল। প্রথমবারে অটো ঝটকা খেয়ে বন্ধ হয়ে গেল। পিছন থেকে হাসির আওয়াজ এলো। দেখো, এটাই হয় যখন মেয়েরা পুরুষের কাম করে। আরও পেছাহায় এক পলে লালি দৌড়ল, কিন্তু সে হার মানল না। সে আবার চাবি ঘোরাল, পায়ে অ্যাক্সেলারেটর দাবাল। এবার অটো সামনে বাড়ল। সড়কে গাড়ি হিলতে ডুলতে চলল, কিন্তু চলল। আর এটাই তার জন্য জিত ছিল। 3 দিনে সে চালানো শিখে নিল। চতুর্থ দিনে সে প্রথম সাবারি তুলল। 2 কলেজের মেয়ে, যা তাকে দেখে মুস্কুরাত। তাদের মধ্যে একজন বলল, আন্টি, আপনি অটো চালান, কত হিম্মতওয়ালি। আরতি প্রথমবার কারো কথা শুনে মুস্কুরাল। সেই মুস্কান থকা ছিল, কিন্তু সত্যি ছিল। ধীরে ধীরে তার নাম ছড়িয়ে গেল, অটোওয়ালি আরতি। লোক এখন তাকে চিনতে লাগল। প্রথম টানে দেওয়া এখন তাকে সালাম করত। কিন্তু অন্দর অন্দর সে জানত যে এ সাফার আসান নয়। কখনো কখনো রাতে সাবারি কম মিলত তো তাকে সড়ক কিনারে ঘণ্টা ইন্তজার করতে হতো। ঠান্ডা মৌসুমে যখন উঙ্গুলি শূন্য হয়ে যেত, তখন সে হাত রগড়াতে বলত, শুধু এক আর সাবারি মিলে যাক। কয়েকবার কিছু আদমি গান্দা মাজাক করত, তাকে ভয় দেখানোর চেষ্টা করত, আর তার চোখে এখন ভয় নেই। সে বলতো যে সড়কে নেমে এসেছে, তাকে কেউ গিরাতে পারে না। একদিন যখন সে সন্ধ্যায় ঘরে ফিরল, তো তার ছেলে সোনু দরজায় দাঁড়িয়েছিল। সে বলল, মাম্মি, আজ স্কুলে সবাই বলল যে আমার মাম্মি শহরের সবচেয়ে বাহাদুর মেয়ে। আরতির চোখে আঁসু এলো। সে ছেলেকে গলে লাগাল আর ভাবল, হয়তো মনোজ থাকলে গর্ব করত। দিন এখনও কঠিন ছিল, কিন্তু এখন আরতির ভিতর এক আলাদা রোশনি ছিল। প্রত্যেক সকালে যখন সে অটো স্টার্ট করত, তো তাকে লাগত যে সে তার কিসমত নিজে চালাচ্ছে। এখন তাকে কারও সাহারা চাই না। সে অক্সর ভাবত, যখন মনোজ ফিরবে আর আমাকে এ হালতে দেখবে, তো কি সে আমাকে চিনতে পারবে? কি সে বুঝতে পারবে যে তার যাওয়ার পর এ মেয়ে কত যুদ্ধ লড়েছে? কিন্তু তারপর সে নিজেকে জবাব দিত, যদি সে আমার সাথে সত্যি প্রেম করেছে, তো তাকে আমার মেহনতে গর্ব হবে। রাতে যখন সে অটো স্ট্যান্ড থেকে ফিরত, তো কখনো কখনো হাওয়ায় মনোজের আওয়াজ শোনা যেত, আরতি থকে গেলি। আর সে আকাশের দিকে দেখে বলতো, না মনোজ, এখন আমি না থকি। সেই মেয়ে যে কখনো ক্ষতের ইন্তজার করত, এখন নিজে জিন্দেগির প্রত্যেক পান্নায় তার গল্প লিখছে। তার হাতে এখন স্টিয়ারিং আছে, কিন্তু তার দিলে সেই বাদ এখনও আছে যা সে সেই রাতে ভগবানের সামনে করেছে। যতক্ষণ শ্বাস আছে, হার মানব না। শহরের সড়ক এখন তার পরিচয় হয়ে গেছে। কিছু লোক তাকে তিরস্কার দিয়ে দেখত, কিছু সম্মান দিয়ে, কিন্তু কারও নজর তাকে এখন ভাঙতে পারত না। তার চোখে এক অজীব চমক ছিল, যেন কেউ আগুনকে জলে ঢেলে দিয়েছে। আর এভাবে আরতির ইজ্জত, যা কখনো সমাজের কথায় ভাঙছিল, এখন সেই সমাজের সড়কে তার মজবুতি দিয়ে দাঁড়িয়েছিল। লখনৌয়ের রাত এখনও সেই মতো ছিল, কিন্তু আরতি এখন বদলে গেছে। এখন সে কারো পত্নী নয়, কারো পরছাই নয়, কারো রহমের মোহতাজ নয়। সে নিজে তার পরিচয় ছিল, অটোওয়ালি আরতি। আর তাকে জানা ছিল না যে 10 বছর পর সেই সড়কে সেই গলিতে কোনো আদমি দাঁড়িয়ে তাকে দেখবে আর দুনিয়ার সবচেয়ে বড় পস্তাবা মহসুস করবে। লখনৌয়ের গলিতে এখন এক নাম গুঞ্জতে লাগল, আরতি দিদি এসে গেছে। যেখানে কখনো লোক তানে কষত, এখন সেখানে লোক হাত হিলিয়ে সালাম করত। প্রত্যেক সকালে সূর্যের প্রথম কিরণের সাথে যখন আরতি তার হরা অটো সড়কে নামাত, তো এমন লাগত যেন এক মেয়ে নয়, বরং আশা বেরিয়ে পড়েছে। তার শাড়ি এখন সব সময় সাফ থাকত, চুলে হালকা তেল লাগানো থাকত, চেহারায় সূর্যের তপিস ছিল, কিন্তু চোখে আত্মবিশ্বাসের ঠান্ডক। সে এখন শুধু তার পেটের জন্য না চালাতো অটো, বরং প্রত্যেক সেই মেয়ের জন্য চালাতো যে ভয় আর সমাজের মাঝে পিছছে। সড়কের দুপাশে দোকানের বোর্ড চমকত, কোথাও চাটের খুশবু আসত, কোথাও বেকরির মিঠা মহক। সে তার অটোতে বসে সাবারি তুলত আর তাদের সাথে মুস্কুরিয়ে কথা বলত। কখনো কলেজের মেয়েরা বলতো, আন্টি আপনি খুব কুল।
কখনো বুড়ি মেয়েরা বলতো, বিটিয়া ভগবান তোমাকে সুখ দিক। প্রত্যেক শব্দ তার দিলে এক ছোট সি জিত হয়ে রেজিস্টার হয়ে যেত। বেটা সোনু এখন 11তে ছিল। তার চোখে এক চমক ছিল যা আরতিকে মনোজের স্মৃতি দিলাত। সে অক্সর বলতো, মাম্মি আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। আরতি তার বইয়ে হাত ফেরাত আর বলতো, তুই সেটা হবি যা তোর কিসমতও ভাবতে পারবে না। সন্ধ্যায় যখন সে থকে ফিরত তো ঘরে সোনু তার ইন্তজার করত। তার জন্য চা বানিয়ে দিত, তারপর বলতো, মাম্মি আজ স্কুলে আমরা মায়ের উপর নিবন্ধ লিখেছি। আরতি মুস্কুরাত, কি লিখেছিস? সোনু ঝেপে বলতো, লিখেছি যে আমার মা শহরের সবচেয়ে বাহাদুর ড্রাইভার। আরতির চোখ ভরে আসত, কিন্তু সে আঁসু রোখে নিত, কারণ তাকে লাগত যে যদি সে রোলো তো কমজোর দেখবে। আর এখন সে সেই আরতি নয় যে প্রত্যেক দর্দে রো পড়ত। একদিন সকালের বাক্ত ছিল। সে 4 সাবারিকে নিয়ে 4 বাগ স্টেশন যাচ্ছিল। রাস্তায় ট্রাফিক খুব ছিল, হর্নের আওয়াজ কান ভারছে। তখন এক ছোট বাচ্চা সড়ক পার করতে গিয়ে পড়ে গেল। আরতি বিনা সুঝে ব্রেক মারল। অটো মাঝ সড়কে রোকা আর দৌড়ে বাচ্চাকে তুলল। তার মাথা ফেটে গেছে, খুন নিকলছে। আরতি তার দুপট্টা ফাড়ল আর পট্টি বাঁধল। কাছে লোক জমা হয়ে গেল। কেউ ভিডিও বানাচ্ছে, কেউ তামাশা দেখছে, কিন্তু আরতি কারও পরোয়া করল না। সে বাচ্চাকে কোলে নিয়ে সোজা সরকারি হাসপাতালে ভাগল। ডাক্তাররা বলল, যদি 5 মিনিটের দেরি হতো তো বাচ্চা বাঁচত না। সেই দিন আখবারে এক হেডলাইন ছাপা, অটোওয়ালি মা বনি ফরিস্তা। বাচ্চার জান বাঁচালো আরতি। আখবার দেখল তো দিল ভরে এলো। সে বলল, ভগবান তু আমাকে রাস্তা দিলি, আমি শুধু আমার ফর্জ নিভা রহি হুঁ। কিন্তু এখন লোক তাকে আলাদা নজর দিয়ে দেখতে লাগল। টিভি চ্যানেলওয়ালা এলো, ইন্টারভিউ নিল। পুছা, আন্টিজি এক মেয়ে হয়ে আপনি এসব কেমন করলেন? সে মুস্কুরাই আর বলল, মেয়ে হয়ে নয়, ইনসান হয়ে করলাম। আর যখন পেট আর ইজ্জতের কথা হয় তো মেয়েও লোহার মতো মজবুত হয়ে যায়। তার এ কথা পুরো শহরে গুঞ্জে গেল। অটো ইউনিয়ন তাকে সম্মানিত করল। মেয়র তাকে শহরের বাহাদুর মহিলার অ্যাওয়ার্ড দিল। যখন সে মঞ্চে মাইক পকড়ল তো ভিড় খামোশ ছিল। সে বলল, কখনো আমি সেই মেয়ে ছিলাম যাকে লোক কমজোর ভাবত। যেদিন আমার কাছে ছাদ নেই সেদিন আমাকে জানা চলল যে দুনিয়ার সবচেয়ে বড় তাকাত সেই যা ভিতর থেকে আসে। আমি শুধু অটো না চালাই, আমি আমার কিসমত চালাই। তালিয়া এত জোরে বজল যে আরতির কানে দেরি পর্যন্ত গুঞ্জতে রইল। সেই রাতে সে দেরি পর্যন্ত তার কামরার জানালায় বসে রইল। সড়কের লাইট ঝিলমিলা রহি। বেটা সোনু পড়াই করছে, আর হাওয়ায় হালকা ঠান্ডক ছিল। আরতি আকাশের দিকে দেখল আর ধীরে বলল, মনোজ যদি তুই কোথাও আছিস তো দেখ, তোর আরতি এখন কারো সাহারের মহতাজ নয়। সে মহসুস করল যেন হাওয়া তার চেহারাকে হালকা সে ছুঁয়েছে। হয়তো মনোজেরই আশীর্বাদ ছিল। দিন গুজরতে গেল। আরতি এখন শুধু তার জন্যে না জিরোহি। সে 2 মেয়েকে অটো চালানো শেখাল। এক ছিল মায়া, যে তার শরাবি পতি থেকে ভাগী ছিল। দুসরি ছিল রুসানা, যার পতি বিমার ছিল। আরতি বলল, সড়ক ডরায় না, যদি তোমার মধ্যে হিম্মত আছে তো রাস্তা নিজে খোলে। ধীরে ধীরে লখনৌয়ে মহিলা অটো ড্রাইভার অ্যাসোসিয়েশন বনি, আর তার চেহারা পোস্টারে দেখতে লাগল। কিন্তু ওয়াক্ত কখনো একমতো থাকে না। এক সন্ধ্যায় অচানক সোনু বিমার পড়ে গেল। তেজ বুখার, সিরদার্দ আর বেচানি। আরতি তাকে নিয়ে হাসপাতালে ভাগল। ডাক্তার বলল টাইফয়েড আছে, কিছুদিন অটো মতো চালানো, বেটের সাথে থাকো। কিন্তু হাসপাতালের বিল দেখে আরতির পায়ের নিচ থেকে জমিন খেসাক গেল। তাকে ফের সেই ভয় ঘেরতে লাগল যা বছর আগে ছিল। কামির ভয়, মজবুরির ভয়, খোয়ে দেওয়ার ভয়। সেই রাতে সে বেটের মাথা সলাতে বলল, তোর জন্যে আমি কিছু করতে পারি বেটা, চাহে ফের দুনিয়া থেকে লড়তে হোক। পরেরই দিনে সে ফের অটো তুলল। বুখার থেকে তোপ্তা বেটা হাসপাতালে ছিল, আর সে সাভারে ঢয়ে রহি। তার চেহারা থকা ছিল, কিন্তু চোখে সেই জিদ ছিল। কখনো কখনো ট্রাফিক সিগনালে রুখতে ওয়াক্ত সে ভগবান থেকে মানাত, শুধু আমার বাচ্চা ঠিক হয়ে যাক, বাকি সব আমি সামলাব। কিছুদিনে সোনু ঠিক হল, আর যখন সে ঘরে ফিরল তো আরতি প্রথমবার চ্যানের নিদ লিল। তার ভিতর এখন এক নতুন আরতি জন্ম নিয়েছে। সে যে দর্দকে বোঝা না, বরং তাকাত বানিয়েছে, যাকে এখন কারও দয়ার জরুরত নেই। এখন সে অন্যদের জন্য রোশনি হয়ে গেছে লখনৌয়ের রাতে। যখনই কোনো হরি অটো সিগনালে রুখত,
আর ড্রাইভার সিটে কোনো মেয়ে দেখত তো লোক বলতো, দেখো অটোওয়ালি আরতির ডিম আছে। আর সেই পলে আরতির ভিতর এক শান্তি নামত, কারণ এখন তার গল্প শুধু তার নয়, সে সেই তামাম মেয়েদের গল্প হয়ে গেছে যে কোনো না কোনো সড়কে তার স্বপ্নের গাড়ি চালাচ্ছে। আরতি ধীরে ধীরে কর্জ চুকিয়ে দিল। কিরায়ের ঘর ছেড়ে এক ছোট সে নিজের ঘর নিল। দেয়ালে পিলা রঙের পুতাই ছিল, জানালায় নীলা পর্দা ছিল। ঘর ছোট ছিল, কিন্তু তাতে সুকুন ছিল। বেটের বই মেঝে সোজা ছিল, আর দেয়ালে ভগবানের তসবিলের নিচে সেই পুরানো ফটো ছিল, আরতি আর মনোজের শাদির দিনের। প্রত্যেক সকালে আরতি তাকে দেখে মুস্কুরাত আর বলতো, তুই যদিও আমার সাথ ছেড়ে দিয়েছিস, কিন্তু তোর যাওয়ার পর আমি নিজেকে পেয়ে নিয়েছি। এখন সে শুধু এক ড্রাইভার নয়, সে এক মা ছিল, এক মিসাল ছিল, যার গল্প শহরের প্রত্যেক সড়কে গুঞ্জত। কিন্তু কিসমত তার জন্য এক আর মোড় বাঁচিয়ে রেখেছে। সেই মোড় যখন 10 বছর পর মনোজ ফিরবে বিদেশ থেকে, তার স্বপ্নের দুনিয়া থেকে, আর প্রথমবার সড়কে দেখবে তার নিজের পত্নীকে অটো চালাতে। আর সেই দিন পুরো গল্প পলট যাবে। লখনউয়ের সকাল এখন প্রথমের মতো নয়। সড়ক চওড়া হয়ে গেছে, নতুন মল খুলে গেছে। লোকের চেহারা বদলে গেছে, কিন্তু কিছু চিজ এখনও সেই মতো ছিল, যেন আরতির অটো, যা এখনও প্রত্যেক সকালে পুরানো স্টেশনের কাছে থেকে গুজরত, যেন সেই রাস্তায় তার অতীত কোথাও লুকিয়ে বসে আছে। বছর কেটে গেছে, আর এখন সোনু ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরে ছিল। আরতির চেহারা কিছু ঝুর্রিওয়ালা হয়ে গেছে, চুলে কিছু সাদা ঝলকতে লাগল, কিন্তু চোখে এখনও সেই রোশনি ছিল, সেই আত্মবিশ্বাস যা তাকে বাকি দুনিয়া থেকে আলাদা করত। তাকে এখন জিন্দগির প্রত্যেক ঠোকর তার তাকাত লাগত, প্রত্যেক দর্দ এখন গর্ব হয়ে গেছে। ওদিকে সেই দিন সকালে এক বিমান দিল্লি এয়ারপোর্টে নামল। ভিড়ে এক আদমি দাঁড়িয়েছিল, যে নীলা শার্ট আর কালা স্যুট পরেছে। তার চোখে থাকান ছিল, আর চেহারায় গভীরতায় লুকানো বেচানি। সে ছিল মনোজ, সেই মনোজ যে 10 বছর আগে বাধা করেছে যে 2 বছরে ফিরে আসবে, কিন্তু ফিরে আসার আগে হালাত তার রাস্তা বদলে দিয়েছে। শুরুতে সব ঠিক চলল, নকরি, পয়সা, নতুন লোক, কিন্তু কিছু বছরে জিন্দগি এমন পাল্টোয়ার করল যে না ঘর ফিরতে পারল, না সাহিদ হঙ্গি কোনো খবর পাঠাতে পারল। মনোজের ভিতর অপরাধবোধ পল পল বাড়তে গেল। প্রত্যেক রাতে সে তার দেশের স্মৃতিতে কার্বাটেন বদলত, তার বেটের চেহারার কল্পনা করত, আর তার পত্নীর চোখের উদাসীকে স্মরণ করত। এখন যখন আখিরকার ফিরে আসার হিম্মত করল, তো তার ভিতর ভয় ছিল, যে জানা নেই আরতি এখন আছে কিনা, কোথায় আছে। কি সে এখনও তাকে চিনতে পারবে? সে লখনউ ফিরল, তার পুরানো মহল্লার গালিতে গেল, কিন্তু সেখানে এখন কিছু সেই মতো নয়। কিরায়ের মাকান গিরে গেছে, তার জায়গায় এখন নতুন বিল্ডিং বনছে। সে কাছেবেলা দোকানদার থেকে পুছল, ভাই সাহেব, এখানে প্রথমে আরতি থাকত, মনোজের পত্নী? দোকানদার ভাবল, তারপর বলল, আরে আপনি সেই কি যে বিদেশ গেলেন? সব লোক বলতো আপনি চলে গেলেন আর কখনো ফিরলেন না। আপনার বিবি এখন খুব বড় মেয়ে হয়ে গেছে, লোক তাদের অটোওয়ালি আরতি বলে। মনোজের হাত থেকে ব্যাগ ফিসলে গেল। সে ধীরে পুছল, অটোওয়ালি? দোকানদার মুস্কুরিয়ে বলল, হ্যাঁ ভাই সাহেব, পুরো শহরে নাম আছে তার, মেহনতি মেয়ে, জিন্দগি বদলে দিয়েছে তার। মনোজের কানে যেন গুঞ্জসী ভরে গেল। সে কিছু পল চুপ রইল, তারপর বলল, কোথায় মিলবে সে? দোকানদার বলল, সকাল সকাল স্টেশনের কাছে সাওয়ারি তুলে সেখানে মিলে যাবে। মনোজ সেই ওয়াক্তে স্টেশনের দিকে চলে গেল। সূর্য ধীরে ধীরে উপর চড়ছে, সড়কে ভিড় ছিল, হাওয়ায় গরমি আর ধুল ছিল, কিন্তু তার ভিতর অজীব ঠান্ডাক ছিল, যেন ওয়াক্ত সবকিছু জমিয়ে দিয়েছে। তার চোখ প্রত্যেক হরে অটোয় টিকত। প্রত্যেক ড্রাইভারের চেহারায় সে আরতিকে খুঁজত, কিন্তু কোনো সেই চেহারা দেখা যায়নি। সে সামনে বাড়ল, আর তখন তাকে পিছন থেকে এক আওয়াজ শোনা গেল, সাভারি চাই সাহেব। সে পল্ট করে দেখল, এক হারে অটোর স্টিয়ারিংয়ে বসেছিল সেই মেয়ে যাকে সে কখনো তার হাতেলিতে বসিয়েছে, যার চোখে কখনো প্রেমের ঝিল ছিল, আর এখন তাতে সংঘর্ষের সমন্দর ছিল। সে ছিল আরতি। মনোজ কিছু পলে পাথর হয়ে গেল, তার পায়ে যেন জমিন ধরে নিয়েছে, তার শ্বাস রুকে গেল। আরতি তাকে দেখল না, সে শুধু রোজের মতো তার সাবারি খুঁজছে। তার শাড়ি এখন হালকা ফিকি ছিল, মাথায় পসিনা, কিন্তু চেহারা স্থির আর মজবুত। মনোজের ঠোঁট কাঁপল, আরতি, আরতি। স্টিয়ারিং থেকে সির তুলল, আওয়াজ চেনা। চোখ এক পলে বড় হল, তার হাত রুকে গেল, ইঞ্জিনের আওয়াজ ধীরে হয়ে গেল, আর সময় যেন থেমে গেল। সে কিছু দেরি পর্যন্ত তাকে দেখতে রইল, যেন তাকে চিনতে চেষ্টা করছে।
তারপর তার চোখে নমি এলো, কিন্তু চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই। সে শুধু ধীরে বলল, আপনি? মনোজ স্থির জগাল, তার আওয়াজ ভররা গেল, আরতি, আমি ফিরে এসেছি। আরতি গভীর শ্বাস নিল আর কিছু দেরি পর্যন্ত আকাশের দিকে দেখল। তারপর বলল, দেরি তো খুব করলি মনোজ, এখন ফিরে আসায় কি হবে? মনোজ তার কাছে এলো, তার কদম কাঁপছে। সে বলল, আমাকে মাফ করো, হালাত রুকেছে, আমি নিজে ভেঙে রহি, চেষ্টা করতে রহি ফিরে আসার। কিন্তু আরতি মাঝে বলল, মনোজ, আমি এই 10 বছরে খুব কিছু শিখেছি। যখন তুমি গেলে ছিলে তো আমি কারো বিবি ছিলাম। এখন আমি নিজে আমার দুনিয়া। আমি ভেঙে বিখর, কিন্তু ফির নিজেকে জোড়া। আর যে রাস্তা আমি চুনলাম সে এখন আমার পরিচয়। মনোজের চোখে আঁসু ছিল। সে ধীরে বলল, আমাকে আশা নেই যে তুমি এভাবে দাঁড়িয়ে মিলবে। আমাকে লাগলো যে সব খতম হয়ে গেছে। আরতি মুস্কুরালো, কিন্তু সে মুস্কান দর্দ ভরা ছিল। হ্যাঁ, সব খতম হয়েছে, কিন্তু তারপর আমি সব শুরু করলাম। সে কিছু পল চুপ রইল, তারপর বলল, তুমি জানো মনোজ, যখন আমি সড়কে প্রথমবার নেমেছিলাম তো লোক হেসেছে, বলেছে যে মেয়ে সড়কে কি করবে, কিন্তু সেই সড়কে আমাকে জিনা শিখিয়েছে। মনোজ সামনে বেরিয়ে বলল, আরতি, যদি আমি বলি যে আমি ফের সেই ঘর বসাতে চাই? আরতি তার দিকে দেখল, তার চোখ এখন শান্ত ছিল। সে বলল, ঘর এখন সেই নয় মনোজ, এখন আমার ঘর, আমার অটো আছে, আমার বেটা আছে, আমার মেহনত আছে। আমি এখন কারোর পরছাই হতে পারি না। সে দুজন সড়কের কিনারে দাঁড়িয়েছিল, গাড়ির শোর ছিল, কিন্তু তাদের মাঝে গভীর সন্নাটা। মনোজ নিচে ঝুঁকে লামিন দেখল, তার চোখ থেকে আঁসু টপকতে লাগল। সে ধীরে বলল, আমি সব হারিয়ে দিয়েছি। আরতি জবাব দিল, না মনোজ, তুমি হারিয়েছ না, শুধু দেরি করেছ। জিন্দেগি আমাদের দুজনকে শিখিয়েছে যে সাথে থাকা আর বুঝা দু আলাদা কথা। আমি একেলাপনে নিজেকে বুঝে নিয়েছি। তখন সোনু সেখানে এলো। এখন সে জোয়ান হয়ে গেছে, লম্বা আর আত্মবিশ্বাসী। সে মনোজকে দেখল, তারপর আরতির দিকে দেখল। আরতি বলল, সোনু, এ তোমার পিতা। সোনু কিছু বলল না, শুধু ঝুঁকে নামাস্তে করল আর বলল, আপনাকে দেখে ভালো লাগল। মনোজের চোখে আঁসু ভরে এলো। সে বলল, আমি তোমাকে গোলে লাগাতে চাই বেটা। সোনু মুস্কুরাল, পাপা, এখনো দেরি হয়নি, কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি যে আদমিকে শব্দ থেকে নয়, কর্ম থেকে ফিরতে হয়। আরতি ইঞ্জিন চালু করল। মনোজ পুছল, কোথায় যাচ্ছ? সে বলল, যেন প্রত্যেক দিন যাই, সাবারি তুলতে, জিন্দেগি কমাতে তার কালের দিকে। মনোজ চুপ ফেরিল। আরতি অটো সামনে বাড়াল। কিছু দূরের পর রিয়ার মিরারে দেখল, মনোজ এখনও সেখানে দাঁড়িয়েছিল। সির ঝুঁকিয়ে ধূপ তার চেহারায় পড়ছে, আর তার চোখে পছতাবের পরছাই ছিল। সড়কে অটোর আওয়াজ ধীরে ধীরে দূর হয়ে যাচ্ছিল। আরতির চোখ থেকে এক আঁসু পড়ল, কিন্তু ঠোঁটে মুস্কান ছিল। সে বলল, ভগবান, আজ আমি সত্যি নিজেকে মাফ করলাম। লখনৌয়ের সড়কে এখন সন্ধ্যা নামছে, লাইট চলে গেছে, হাওয়ায় হালকা ঠান্ডা ছিল। আরতির অটো সেই সড়কে দৌড়ছে যেখানে তার জিন্দেগি তাকে পরখেছে। আর দূর কোথাও এক আদমি দাঁড়িয়েছিল, যে দেরি করে এসেছে, কিন্তু এখন বুঝে গেছে যে কিছু লিশতে ওক্তের সাথে ফিরে না, কারণ সে দর্দ থেকে ওপর উঠে গেছে। লখনৌয়ের শরৎ সকাল ছিল, ধূপ হালকা ছিল, আর হাওয়ায় ঠান্ডা ঘুলে গেছে। স্টেশনের কাছে সেই পুরানো অটো স্ট্যান্ড ছিল যেখানে এখন আরতির নামের বোর্ড লটকত। তাতে লেখা ছিল, মহিলা চালক সংঘের অধ্যক্ষা আরতি বর্মা, যে কখনো সড়কে হাসির নিশানা বনিছিল। এখন সেই মেয়ে অন্যদের জন্য মিসাল হয়ে গেছে। সকালের সময় যখন সে তার অটোর চাবি ঘোরাত, তো ইঞ্জিনের আওয়াজের সাথে এক নতুন শুরু হতো। সাবারি চড়ত উতরত, লোক তার নাম দিয়ে চিনতে লাগল, আর এখন তাকে দেখে কোনো দয়া করত না। প্রত্যেক কেউ সম্মান দিয়ে দেখত। সোনু এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাকে এক বড় কোম্পানিতে নকরি মিলে গেছে। আর তার প্রথম মাসের স্যালারির লিফাফা যখন সে মায়ের হাতে দিল, তো আরতি কিছু পলে বলতে পারল না। শুধু তার চোখে আঁসু এলো, যা সে কোনো রকম রোকে নিল, কারণ সে নিজে থেকে বাধা করেছে যে এখন সে কমজোরি দেখাবে না। সোনু বলল, মাম্মি, এ আপনার জন্য। আপনি আমার জন্য যত করেছেন সে আমি কখনো চুকাতে পারব না। আরতি লিফাফা খুলল। তাতে পয়সা নয়, বরং এক ছোটসি চিঠি রাখা ছিল, যাতে লেখা ছিল, মা, আমি আপনাকে সবসময় ভগবান থেকে ওপর মেনেছি, আপনি আমার হিরো। আরতি সেই চিঠি সিনে লাগাল আর ধীরে বলল, আমার বেটে, তুই আমার ভগবান। ওদিকে মনোজ এখনও লখনৌয়ে ছিল। সে আরতি থেকে মিলতে চেষ্টা করেনি, কারণ তাকে লাগল যে এখন তার কোনো হক নেই। সে শুধু দূর থেকে দেখত,
কখনো স্টেশনের কাছে, তো কখনো সেই সড়কে যেখানে আরতি সাভারি তুলত। সে তাকে দেখে ভাবত যে কেমন সে সেই মেয়ে যাকে সে একা ছেড়ে দিয়েছে, আর আজ সে এত উচ্চতায় পৌঁছেছে। মনোজের চোখে প্রস্তাবের সাথে গর্বও ছিল। একদিন সে হিম্মত করল আর আরতির ঘরের বাইরে এলো। দরজা খুলল তো সামনে সোনু দাঁড়িয়েছিল। সে নমস্তে করল। মনোজ বলল, আমি ভেতর আসতে পারি? সোনু সির হেলালো আর বলল, হ্যাঁ পাপা, আসুন ঘরে, আরতি পূজা করছে। যখন সে পিছন থেকে আওয়াজ শুনল তো পলট করে দেখল মনোজ দাঁড়িয়েছিল। চোখে নমি ছিল, কিন্তু চেহারায় শান্তি ছিল। আরতি বলল, মনোজ, এখন তুমি এখানে কেন এলে? মনোজ ধিমি আওয়াজে বলল, আরতি, আমি তোমাকে কোনো সাফাই দেওয়া চাই না, তার জন্য কোনো জায়গা মাগতে চাই না, শুধু এত চাই যে তুমি আমাকে মাফ করো। আরতি কিছু দেরি চুপ রইল, তারপর বলল, মনোজ, আমি খুব দিন আগে তোমাকে মাফ করলাম, কারণ যদি আমি তোমাকে মাফ না করতাম তো হয়তো নিজেকে কখনো পেতাম না। মাফ করা কারো জন্য নয়, হয় এ নিজের দিলকে আজাদ করার জন্য হয়। মনোজ সির ঝুঁকিয়ে নিল, তার চোখ থেকে আঁসু পড়তে রইল। আরতি সামনে বেরিয়ে বলল, আমি এখন তোমার সাথে থাকতে পারি না, কারণ আমার জিন্দেগি এখন এক নতুন রাস্তায় চলে গেছে। কিন্তু এত জরুর বলবো যে যদি তুমি নিজেকে বদলাতে পারো তো তোমার বেটের জন্য এক ভালো পিতা হয়ে যাও, কারণ জিন্দেগি আমাকে যত শিখিয়েছে উত্তর হয়তো তোমাকে প্রস্তাবে শিখিয়ে দিয়েছে। মনোজ কাঁপা আওয়াজে বলল, আরতি, আমি সত্যি বলছি, আজ তোমার থেকে মিলে লাগছে যে ভগবান আমাকে ফির জিনের মৌকা দিয়েছে। আমি এখন কোনো দৌলতের নয়, বরং তার পরিবারের প্রেমের ভোকা। আরতি তার কাঁধে হাত রাখল আর বলল, মনোজ, এখন কোনো দুশ্মনী নয়, শুধু এক রিশতে আছে, সম্মানের, আর সে আমি সবসময় নিভাব। মনোজ সির ঝুঁকিয়ে বলল, ধন্যবাদ আরতি, তুমি যেমন মেয়ে সেই ঘরের আসল তাকাত হয়। আরতি হালকা মুস্কান দিল আর বলল, মনোজ, এখন আমি কারো ঘরের তাকাত নয়, এখন আমি নিজে আমার তাকাত। সোনু দুজনকে দেখল আর বলল, মা পাপা, যদি এখন দুজনে অতীত থেকে সুলুহ করলেন তো আমাকে লাগছে এটাই আমাদের আসল জিত। মনোজ বেটিকে গলে লাগালো আর বলল, বেটা, আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম, এখন তোমার সামনে দাঁড়িয়ে আছি তো লাগছে আমি নিজেকে পেয়ে গেছি। সোনু বলল, পাপা, যদি মা আপনাকে মাফ করলেন তো আমিও করলাম, কিন্তু এখন আমাদের মাকে কোনো দর্দের স্মৃতি না দিতে হয়। সেই সন্ধ্যায় তিনজন মন্দির গেল। আরতি দীপক জ্বালালো আর ভগবানের সামনে দাঁড়িয়ে বলল, প্রভু, এখন আমাকে কিছু চাই না, তুই আমাকে যা দিলি সেটাই আমার জীবনের সবচেয়ে বড় বরদান। মন্দিরের ঘণ্ট বাজছে, হাওয়ায় শান্তি ছিল আর সূর্য ডলে যাচ্ছে। আরতি পিছনে দেখল তো মনোজ আর সোনু দুজন দাঁড়িয়েছিল। তিনজনের চেহারায় একই কথা ছিল, যে বিতা ওয়াক্ত যদিও দর্দ ভরা ছিল, কিন্তু সে সবকে কিছু না কিছু শিখিয়েছে। কিছুদিন পর মনোজ শহরে এক ছোট অটো রিপেয়ারিং ওয়ার্কশপ খুলে নিল। আরতির সুঝাব থেকে সে সেই কাম শুরু করল যা কখনো তাকে শর্মানাক লাগত। এখন তাকে প্রত্যেক দিন কিছু নতুন ড্রাইভার থেকে মিলতে ভালো লাগত। আর যখন কোনো মেয়ে সেখানে আসত তো সে তাকে বলতো, আরতিজি, যেমন হিম্মত রাখো তখন দুনিয়া তোমার সামনে ঝুঁকে যাবে। আরতি এখনও প্রত্যেক সকালে সেই করত যা তার জিন্দেগির অংশ হয়ে গেছে। সে তার শাড়ির পল্লু সামলাত, চাবি ঘোরাত আর অটো সড়কে নিয়ে যেত। রাস্তায় প্রত্যেক গাছ, প্রত্যেক মোড়, প্রত্যেক হাওয়ার লহর তাকে বলতো যে জিন্দেগি থামে না, শুধু চলে যায়। কখনো কখনো যখন সূর্য ডলে যেত তো আরতি তার ঘরের ছাদে বসত, দূর আকাশ দেখত আর ভাবত যে এখন দর্দ নেই, এখন শুধু শকুন আছে। সে নিজে থেকে বলল, আমি এখন পুরো হয়ে গেছি, আমার ভিতর এখন কোনো অধুরাপন নেই, আর হয়তো এটাই মুকমলপন। রাত গভীর হয়ে যাচ্ছে, কিন্তু তার দিলে এক আজীব সি রোশনি ছিল। সে মুস্কুরালো আর আকাশের দিকে দেখল, আর তারপর ধীরে বলল, মনোজ, এখন আমি সত্যি খুশ। আর সেই রাতে লখনৌয়ের হাওয়ায় প্রথমবার কোনো দর্দ নেই, শুধু এক মেয়ের জিতের খুশবু ছিল, যে তার হকের জিন্দেগি জিরোহী, বিনা কোনো সাহারে, বিনা কোনো ভয়ে, তার পরিচয়ের সাথে, তার আত্মার সত্যতার সাথে। কারণ এখন সে শুধু আরতি নয়, এখন সে ছিল অটোওয়ালি মা, যার গল্প লখনৌয়ের প্রত্যেক সড়কে চলত আর প্রত্যেক মেয়ের দিলে হিম্মত হয়ে ধড়কত। লখনৌয়ে এখন সর্দি কম হয়ে গেছে, হাওয়ায় এক নতুন গরমাহট ছিল। যেন প্রত্যেক সকাল কোনো নতুন শুরু নিয়ে আসত। স্টেশনের কাছে সেই পুরানো চৌরাহা এখন পরিচয় হয়ে গেছে। সেখানে প্রত্যেক রাহাগীর জানত যে যদি কারো সাহায্য চায় তো অটোওয়ালি মা অর্থাৎ আরতি থেকে মিল। লোক তাকে এখন শুধু এক চালক নয়, বরং এক প্রেরণার মতো দেখত।
শহরের আকবারে তার নামের সুরখিয়া ছাপা হয়েছে। একদিন নগর নিগম তাকে আমন্ত্রিত করল, যাতে সে সেই মহিলাদের সম্মানিত করেন যারা তার হালাত থেকে লয়ে কিছু করে দেখিয়েছে। আরতি সেই মঞ্চে যখন পৌঁছল, তো সামনে বসা শত শত মেয়ের চোখে সেই চমক ছিল যা কখনো তার ভিতর ছিল। মাইকে দাঁড়িয়ে সে বলল, আমি কোনো বড় মেয়ে নই, শুধু এক মা যে হালাত থেকে হার মানতে ইনকার করেছে। জিন্দেগি আমাকে গিরিয়েছে খুববার, কিন্তু প্রত্যেকবার আমি নিজেকে তুললাম। কারণ যদি আমরা নিজে থেকে হার যাই, তো তারপর কেউ আমাদের না বাঁচাতে পারে। তার আওয়াজে নরমই ছিল, কিন্তু শব্দে আগুন ছিল। মেয়েরা তালিয়া বাজাত, আর কিছুর চোখ থেকে আশু বয়ে যাচ্ছে। মঞ্চে থেকে উতরতে ওয়াক্ত তার কাছে এক লড়কি এলো, যার উমর মুশকিল সে 25 বছর হবে। সে বলল, আরতি, আমিও তার বাচ্চাদের পালতে চাই, কিন্তু লোক বলে যে মেয়ে একলা কিছু করতে পারে না। আরতি মুস্কুরিয়ে তার হাত ধরল আর বলল, লোক কি বলে সে শোনো না, যা তোমার দিল বলে সে করো। কারণ দুনিয়ায় কোনো তাকাত সেই মেয়েকে না রুখতে পারে যে তার মজবুরিকে তাকাত বানিয়ে নেয়। সেই দিনের পর আরতি নামে এক ট্রাস্ট বনল। সোনু নিজে কার নীভ রাখল। সে বলল, এ মায়ের স্বপ্ন যে কোনো আর মেয়ে সড়কে একেলা না রহ যায়। এ ট্রাস্টের নাম রাখা হল আশা ফাউন্ডেশন, যা সেই মহিলাদের প্রশিক্ষণ দেয় যা তার পায়ে দাঁড়াতে চায়। কিছু অটো চালানো শিখত, কিছু সিলাই বুনায়, আর কিছু ছোট ব্যবসা করতে চায়। আরতি প্রত্যেক দিন সেখানে যেত আর সেই মেয়েদের শিখাত যে গরিবী কোনো শরম নয়, হার মেনে নেওয়া শরম হয়। লখনৌয়ের গলিতে যখনই কোনো মহিলা অটো চালাতে দেখত, তো লোক বলতো, দেখো সে আরতির টিম থেকে। এক সন্ধ্যায় টিভি চ্যানেলওয়ালা তার ইন্টারভিউ নিল। অ্যাঙ্কার পুছল, আরতিজি, আপনাকে এখন কি চাই? সে মুস্কুরিয়ে বলল, আমাকে এখন কিছু চাই না, শুধু এতো যে যখন কোনো মেয়ে আয়নায় নিজেকে দেখে, তো তাকে শরম নয়, গর্ব মহসুস হোক। লোক ভাবে যে আমরা মেয়েকে রোতে জন্য বানিয়েছি, কিন্তু সত্যি এ যে সেই মেয়ে রোতে মুস্কুরানো জানে, আর মুস্কুরিয়ে দুনিয়াকে বদলাতে পারে। সময় কেটে যেত, আরতি বুড়ি হয়ে গেল, কিন্তু তার হিম্মত এখনও জোয়ান ছিল। তার বেটা সোনু এখন ট্রাস্টকে সামনে বাড়াচ্ছে। প্রত্যেক বছর শত শত মহিলা সেখান থেকে নিকলত আর তার পায়ে দাঁড়াত। কারো কাছে অটো হতো, কারো কাছে দোকান, আর কারো কাছে সিলাই মেশিন, কিন্তু প্রত্যেকের কাছে এক নাম হতো, আরতি বর্মা, যা এখন শুধু এক মেয়ের নাম নয়, বরং হিম্মতের প্রতীক হয়ে গেছে। একদিন আরতি তার অটোতে বসেছিল। ট্রাস্টের বাইরে তার হাতে সেই পুরানো চিঠি ছিল যা সোনু বছর আগে দিয়েছে। সে তাকে ফির পড়ল, তাতে লেখা ছিল, মা, আপনি আমার হিরো। সে ধীরে বলল, হিরো তো তুই আছিস বেটা, যে আমার হিম্মতকে দুনিয়া পর্যন্ত পৌঁছিয়েছে। সেই ওয়াক্তে তার কাছে এক ছোট লড়কি এলো আর বলল, আরতি আম্মা, আপনার থেকে মিলে খুব ভালো লাগল, আমিও অটো চালাতে চাই। আরতি বলল, কেন চালাতে চাও? লড়কি বলল, কারণ আমি তার মায়ের স্বপ্ন পুরো করতে চাই। আরতি সেই বাচ্চির সিরে হাত ফেরাল আর বলল, বেটা, যখন তুমি স্টিয়ারিং ধরবে তো ভয় করো না। স্টিয়ারিং ধরার মতলব হয় তার জিন্দেগির দিশা নিজে ঠিক করা। সূর্য ডলে যাচ্ছে, হাওয়ায় হালকা ঠান্ডক ছিল, সড়কে লোকের চহলপহল ছিল। আরতি ইঞ্জিন চালু করল আর অটো ধীরে ধীরে চলে গেল। পিছন সিটে সে বাচ্চি বসেছিল আর মুস্কুরাচ্ছে। আরতি শীষে ঝাঁকল, তো তাকে তার পুরানো দিন স্মরণ এলো, যখন সে প্রথমবার অটো নিয়ে নিকলেছে, একেলা, ডরা। কিন্তু আজ সে ভয় কোথাও নেই, এখন শুধু সুকুন ছিল। সে আকাশের দিকে দেখল আর বলল, হে ভগবান, যদি কেউ আমার থেকে পুছে যে তু আমাকে কি দিলি, তো আমি বলবো, তু আমাকে আমার নিজের অজুদ দিলি। সেই রাতে আরতি ঘরে ফিরল, তো সোনু দরজা খুলল। মা, খুব দেরি হয়ে গেছে। সে বলল, আজ এক আর বেটিকে স্টিয়ারিং ধরিয়েছি, এখন আমাকে লাগছে আমার কাম পুরো হয়ে গেছে। সোনু মাকে গলে লাগালো আর বলল, মা, তুমি যা করলে সে ইতিহাস হয়ে গেছে। আরতি হেসে বলল, বেটা, ইতিহাস নয়, শুধু এক গল্প, যা লোককে স্মরণ দিলাবে যে হিম্মতের কোনো জেন্ডার নেই। কিছু মাস পর যখন আরতির তবিয়ত কমজোর হতে লাগল, তো সে তার বেটে থেকে বলল, বেটা, যখন আমি নেই, তো আমার অটোকে কোনো গরিব মেয়েকে দিয়ে দিও, যে তার বাচ্চাদের জন্য কিছু করতে চায়। সেই অটোতে আমার রুহ বসিয়াছে, সে যখন সড়কে চলবে তো আমার সাথে চলবে। কিছুদিন পর আরতি আখিরিবার সূর্যের দিকে দেখল আর মুস্কুরাল। তার চেহারায় শান্তি ছিল, চোখে চমক ছিল, আর ঠোঁটে এক অধুরা কিন্তু সুকুন ভরা মুস্কান ছিল, যেন সে বলতে চায় যে এখন সব পুরো হয়ে গেছে।
লখনৌয়ের সেই ট্রাস্টের বাইরে এখন এক বোর্ড লাগা আছে, যাতে লেখা আছে অটোওয়ালি মা আরতি বর্মা স্মৃতিকেন্দ্র। প্রত্যেক সকালে যখন কোনো নতুন ড্রাইভার তার গাড়ি নিয়ে নিকলে, তো আরতির তসবিরের দিকে দেখত আর বলতো, আম্মা, আজও আমাদের রাস্তা দেখাও। আর সেই দিন থেকে আজ পর্যন্ত লখনৌয়ের প্রত্যেক সড়কে, প্রত্যেক মোড়ে যখন কোনো মেয়ে তার স্বপ্নের দিশায় গাড়ি চালায়, তো হাওয়ায় এক আওয়াজ গুঞ্জে, যেন কেউ বলছে, ভয় করো না বেটি, চল, সামনে তোর মঞ্জিল তোর ইন্তজার করছে। কারণ এখন তুমিও আরতি হয়ে গেছো, হিম্মাতের মিসাল হয়ে গেছো। গল্প খতম হয়, কিন্তু তার গুঞ্জ সব সময় জিন্দা থাকে। প্রত্যেক সেই মেয়ের দিলে, যে তার আশুগুলোকে হাতিয়ার বানিয়েছে, আর প্রত্যেক সেই বেটের সিনে, যে তার মাকে ভগবান থেকে উপর বুঝেছে। কারণ এই গল্প শুধু এক মেয়ের নয়, এই গল্প সেই সবের, যে জিন্দেগি থেকে লড়তে জানে আর হারের পরও জিতের মতলব বোঝে। যদি আপনাকে এ গল্প দিলকে ছুঁয়ে গেছে, যদি আরতির হিম্মত আপনার দিলে এক নতুন রোশনি জ্বালিয়েছে, তো এই ভিডিওকে লাইক জরুর করুন আর নিচে কমেন্টে লিখুন জয় হিম্মতওয়ালি মা, যাতে প্রত্যেককেও জানে যে মেয়ে চাহে কেমন পরিস্থিতিতে হোক, যদি সে ঠান নেয় তো দুনিয়ার প্রত্যেক দেয়াল গেরাতে পারে। আর যদি আপনি চান যে এমন আর সত্যি গল্প আপনার দিল পর্যন্ত পৌঁছতে থাকুক, তো চ্যানেলকে সাবস্ক্রাইব জরুর করুন আর কাছেওয়ালা ঘন্টির নিশানকে দাবানো বিলকুল মত ভুলিয়ে যাবেন না। কারণ যখন পরের ইমোশনাল সত্যি গল্প আসবে, তো সবচেয়ে প্রথম আপনার কাছে পৌঁছবে। কারণ প্রত্যেক গল্প এক সবক হয়, আর প্রত্যেক সবক এক নতুন আশা দেয়। ধন্যবাদ।